নমস্কার, আমি সুশান্ত মল্লিক, প্রভাষক ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, কাজী জহুরুল হক কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধারাবাহিকভাবে অনলাইন ক্লাসের আজকে লাইভ ক্লাস। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বিগত ক্লাসগুলোতে আমরা অংশীদারি ব্যবসায়ের অন্য অন্য কোশ্চেনগুলো আমরা পড়িয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের পাঠের বিষয় হলো অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ। হয়তো লেখাটা কিছুটা অস্পষ্ট হতে পারে, তবে যখন এই ক্লাসটা তোমাদের অর্থাৎ আমাদের কলেজের ইউটিউব চ্যানেলে যখন আমরা এটা আপলোড করব, তখন তোমরা পরিষ্কার দেখতে পাবে। তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছো তোমাদের স্বাগতম, আর যারা এখনও যুক্ত হতে পারোনি তারা দ্রুত এই লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাবে আশা করছি। আজকের আমরা দেখতে পাচ্ছি পাঠ শিরোনাম হলো অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি। এক্ষেত্রে আমরা জানি অংশীদারি ব্যবসা 1932 সালের আইন অনুযায়ী গঠিত এবং পরিচালিত। অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা জানি দুই ধরনের প্রতিষ্ঠান থাকে, একটা অসীম দায় সম্পন্ন আর একটা সীমিত বা সসীম দায় সম্পন্ন কোম্পানি। এক্ষেত্রে অংশীদারি ব্যবসা আমরা পূর্বের ক্লাসগুলোতে পড়িয়েছিলাম যে এটা প্রতিষ্ঠা করাকালীন সময়ে এটা নিবন্ধন করা বাধ্যতামূলক নয়। বিগত ক্লাসগুলোতে আমি তোমাদের পড়িয়েছি। তবে নিবন্ধন করলে কিছু অসুবিধার সম্মুখীন হতে হয়, আবার নিবন্ধন না করলেও কিছু অধিকার বহাল থাকে। এই ক্লাসগুলো আমি বিগত ক্লাসগুলোতে নিয়েছি। আজকে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি, অর্থাৎ অংশীদারি ব্যবসা কিভাবে বিলোপ ঘটে বা অংশীদারদের মধ্যে সর্বোচ্চ যে চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা গঠিত এবং পরিচালিত হয়, সেই সম্পর্ক বিলোপ সাধন ঘটলেই বা সেই সম্পর্ক যদি অংশীদারদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলেই অংশীদারি কারবার বিলোপ সাধন ঘটতে পারে। এক্ষেত্রে আমরা দেখতে পাই এক নম্বরে যে কারণ, অর্থাৎ সকল অংশীদারদের সম্মতিক্রমে। এক নম্বরে আমরা দেখি সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলোপ সাধন। বিলোপ সাধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলোপ সাধন আসলে সেটা কি। অর্থাৎ এই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি দেখতে পাচ্ছ? কাইন্ডলি একটু মেসেজ করে জানাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি দেখতে পাচ্ছ? কাইন্ডলি একটু মেসেজ করে জানাও। যাই হোক, সম্ভবত দেখতে পাচ্ছ। এক্ষেত্রে সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলোপ সাধন অংশীদারি ব্যবসায়ের অর্থাৎ অংশীদারি কারবারের যে অংশীদারি আইন 1932 সালের অংশীদারি আইনের 40 ধারা অনুযায়ী, অর্থাৎ 1932 সালের অংশীদারি আইনের 40 ধারা অনুযায়ী অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন ঘটে। অর্থাৎ অংশীদারি ব্যবসায়ে যে সকল অংশীদাররা থাকে, সকল অংশীদার যদি এই মর্মে সম্মতি জ্ঞাপন করে
যে তারা আর অংশীদারি ব্যবসা পরিচালনা করতে চায় না। এই মর্মে সকল অংশীদারদের উদ্দেশ্যে তারা একটা মিটিং বা সভা সমাবেশ করে সকল সদস্যদের সম্মতি নিয়ে অংশীদারি কারবারে বিলোপ সাধন ঘটাতে পারে। আবার একটু লক্ষ্য করো, যেটা বলছি সকল অংশীদারদের সম্মতিক্রমে, অর্থাৎ আমরা জানি অংশীদারি কারবার প্রতিষ্ঠাকালীন সময়ে একটা থাকে সাধারণ অংশীদারি কারবার, একটা থাকে ব্যাংকিং সেক্টর। সাধারণ অংশীদারি কারবারে সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 20 জন সদস্য থাকে এবং ব্যাংকিং ব্যবসায় সর্বোচ্চ 10 জন সদস্য থাকে। এই যে সদস্যরা থাকে, এই সকল সদস্যদের মানে সাধারণ অংশীদারি ব্যবসায়ের সকল সদস্য অথবা ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সকল সদস্য, যে কোনো অংশীদারি কারবারের সকল সদস্যদের সম্মতিক্রমে এই অংশীদারি কারবারে বিলোপ সাধন ঘটানো যায়। এরপরে আমরা দেখি নাম্বার 2তে বাধ্যতামূলক বিলোপ সাধন। নাম্বার 2, বাধ্যতামূলক বিলোপ সাধন। বাধ্যতামূলক বিলোপ সাধন অর্থাৎ এই ক্ষেত্রে 1932 সালের অংশীদারি আইনের 41 ধারা অনুযায়ী অংশীদারি কারবারের প্রতিষ্ঠাকালীন পরে বাধ্যতামূলক যে সকল কারণে বিলোপ সাধন ঘটতে পারে তার প্রধান 2টি কারণ হলো, একজন অংশীদার ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হলে অংশীদারি কারবার বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে। কি বলেছি আমি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমি বলছি বাধ্যতামূলক বিলোপ সাধন যদি অংশীদারি কারবারের একজন সদস্য ব্যতিরেকে সকল সদস্য যদি দেউলিয়া হয়ে যায় তাহলে অংশীদারি কারবার বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে। আবার দ্বিতীয় কারণ হলো, এমন ঘটনা যদি ঘটে যে অংশীদারদের মধ্যে যে একটা সম্পর্ক, যে একটা বৈধ সম্পর্ক, সেই বৈধ সম্পর্কটা যদি অবৈধ বলে গণ্য হয় তখন অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটতে পারে। যেমন অংশীদারি কারবার পরিচালনা যে সকল ব্যক্তিরা থাকেন তারা যে উদ্দেশ্যে অংশীদারি কারবার গঠন এবং পরিচালিত হয়ে থাকে এর বাইরে অবৈধ কোনো কর্মকাণ্ড বা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত নয় এমন কোনো ব্যবসা পরিচালনা করতে গিয়ে যদি অংশীদারদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন পড়ে, অর্থাৎ অংশীদারদের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়, তখন অংশীদারি কারবারের বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটতে পারে। কি বলছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করে দেখো, বাধ্যতামূলক বিলোপ সাধনের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে অংশীদারি সংগঠনের সদস্যদের মধ্যে সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায় বা সম্পর্কের মধ্যে যদি টানাপোড়েন পড়ে তবে অংশীদারি কারবার বিলোপ সাধন করতে পারে। এরপর আমরা একটু দেখি 3 নম্বরে কয়েকটি ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। 3 নম্বরে কয়েকটি ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। কয়েকটি ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, এটা 1932 সালের অংশীদারি আইনের 42 ধারা, অর্থাৎ বিশেষ কিছু ঘটনা সাপেক্ষে অংশীদারি প্রতিষ্ঠান বিলোপ সাধন করতে পারে। এটা অংশীদারি আইনের 32 ধারা, অর্থাৎ 1932 সালের অংশীদারি আইনের 42 ধারা, 32 ধারা নয় 42 ধারা। এক্ষেত্রে বিশেষ ঘটনাগুলো কি? 1 নম্বর, মনে রাখো, নির্দিষ্ট সময়ের জন্য স্থাপিত হলে একটা অংশীদারি কারবার ধরা হলো, এই যে 2021 সাল ধরা হলো, 2021 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠা করা হলো।
যখনই 2021 সালের 31শে ডিসেম্বর অতিক্রান্ত হয়ে অর্থাৎ সময় অতিক্রান্ত হয়ে যখন 22 সালে পড়বে, তখন অংশীদারি কারবারের চুক্তি অনুযায়ী অংশীদারি কারবার স্বেচ্ছায় বিলোপ সাধন ঘটে যাবে। এই ক্ষেত্রে আর কোনো নোটিশ বিজ্ঞাপন কিছুই দেওয়ার প্রয়োজন হবে না। তাহলে কি জানলাম? যে নির্দিষ্ট সময়ের জন্য অংশীদারি কারবার স্থাপিত হলে বিলোপ সাধন ঘটবে, এটা হলো একটা বিশেষ ঘটনা সাপেক্ষে। নাম্বার 2, সেটা হলো এক বা একাধিক কার্য সম্পাদনের জন্য প্রতিষ্ঠিত হলে। দেখা গেছে কোনো অংশীদারি কারবার প্রতিষ্ঠা করা হলো যে আমরা একটি ভবন নির্মাণ করব বা 2টি ভবন নির্মাণ করব, অর্থাৎ একটা কোনো উদ্দেশ্য বা কোনো কার্য সম্পাদনের জন্য অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠিত হলে এবং সেই কার্য বা উদ্দেশ্য বাস্তবায়ন হওয়ার সাথে সাথে এই অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটে। আবারও আমি বলছি যে এক বা একাধিক উদ্দেশ্য বা কার্য সম্পাদন হওয়ার জন্য কোনো অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠা করলে সেই উদ্দেশ্য বা সেই কাজ সমাপ্ত হওয়ার সাথে সাথেই বা সেই উদ্দেশ্য বাস্তবায়ন হওয়ার সাথে সাথেই অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন ঘটে। এরপরে আমরা 3 নম্বরে যেটা দেখি, অংশীদারদের মৃত্যু হলে, অর্থাৎ অংশীদারি কারবারের সদস্যদের মধ্যে কোনো অংশীদারের মৃত্যু ঘটলে অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটতে পারে, অথবা অংশীদারি সংগঠনের অংশীদারদের মধ্যে কোনো একজন অংশীদার দেউলিয়া হলে অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটতে পারে। এই ক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে, অবশ্যই এই কোনো অংশীদারের মৃত্যু অথবা কোনো অংশীদার দেউলিয়া হলে অংশীদারি কারবারে যে বিলোপ সাধন ঘটবে, অবশ্যই অংশীদারি সংগঠন প্রতিষ্ঠাকালীন সময় চুক্তিতে এটা লিপিবদ্ধ থাকতে হবে, তা না হলে কিন্তু হবে না। সুতরাং আমরা দেখলাম কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন। এরপরে আমরা যেটা দেখব, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম 3টা সকল অংশীদারদের সম্মতিক্রমে বাধ্যতামূলক বিলোপ সাধন, কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন। এরপর আমরা দেখব বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন। বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, বিলোপ সাধন। বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধনের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই 43 ধারা অনুযায়ী, 43 ধারা, অর্থাৎ বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধনের ক্ষেত্রে এটা অংশীদারি কারবারের অর্থাৎ 1932 সালের অংশীদারি আইনের 43 ধারা অনুযায়ী বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা মেসেজ করো। আমি কাইন্ডলি, তোমরা কি দেখতে পাচ্ছ? কাইন্ডলি একজন একটু মেসেজ করো, দেখতে পাচ্ছ কিনা সঠিকভাবে, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। কাইন্ডলি একজন একটু মেসেজ করো, তাহলে আমি দেখতে পাচ্ছি, আমি স্ক্রিনে আসছি। এরপরে যেটা দেখলাম বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, আমরা জানি অংশীদারি কারবারের 1932 সালে অংশীদারি আইনের অর্থাৎ অসীম দায় সম্পন্ন কোম্পানি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বা কোম্পানির ক্ষেত্রে বা অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা জানি একটা আছে ঐচ্ছিক অংশীদারি কারবার, একটা আছে নির্দিষ্ট সময়ের জন্য অংশীদারি কারবার। এক্ষেত্রে ঐচ্ছিক অংশীদারি কারবার আমরা জানি 1932 সালে অংশীদারি আইনের 7ম ধারা অনুযায়ী যে অংশীদারি কারবারের প্রতিষ্ঠাকালীন সময় অর্থাৎ এর নির্দিষ্ট কোনো মেয়াদ বা সময় উল্লেখ থাকে না, অর্থাৎ নির্দিষ্ট সময় উল্লেখ না থাকার কারণে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের পরেও ওই কারবার চলতে থাকে। কিন্তু এখন প্রশ্ন করতে পারো, স্যার যদি এই কারবার চলতেই থাকে তাহলে বিলোপ সাধন হবে কিভাবে? সেই ক্ষেত্রে বিলোপ সাধন ঘটবে কোনো অংশীদার উক্ত সংগঠন বিলোপ সাধনের জন্য সকল অংশীদারদের জ্ঞাতার্থে বা অবগতি করানোর জন্য এই মর্মে বিজ্ঞপ্তি প্রদান করে
যে আমরা আর অংশীদারি কারবার পরিচালনা করতে চাই না, এক্ষেত্রে অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটতে পারে। অর্থাৎ সকল অংশীদারদের উদ্দেশ্যে এই মর্মে বিজ্ঞপ্তি দেবে যে আমরা উক্ত অংশীদারি কারবার বা উক্ত অংশীদারি ব্যবসা আর পরিচালনা করতে চাই না, এবং সকল সদস্য উক্ত বিজ্ঞপ্তি দ্বারা অবগত হওয়ার সাথে সাথেই অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটে। এরপর আমরা যেটা দেখব আদালতের নির্দেশে বিলোপ সাধন। নাম্বার 5, আদালতের নির্দেশে বিলোপ সাধন। নির্দেশে বিলোপ সাধন, বিলোপ আদালতের নির্দেশে বিলোপ সাধন, এটা 1932 সালের অংশীদারি আইনের 44 ধারা অনুযায়ী। একটু লক্ষ্য করো, আদালতের নির্দেশে বিলোপ সাধন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু ঠান্ডা লেগেছে, আমি দুঃখিত, যে কারণে হয়তো গলায় মাঝে মাঝে একটু প্রবলেম হয়। আদালতের নির্দেশে বিলোপ সাধনের ক্ষেত্রে বিশেষ কিছু কারণে আদালত কোম্পানিকে বা আদালত অংশীদারি প্রতিষ্ঠানকে বিলোপ সাধন ঘটাতে পারে। এর মধ্যে যদি আমরা অন্যতম উল্লেখ করি যে অংশীদারি কারবারের অংশীদারদের মধ্যে কারো যদি মস্তিষ্ক বিকৃতি ঘটে, অর্থাৎ তার যদি ব্রেন ঠিক না থাকে, অর্থাৎ প্রতিষ্ঠান পরিচালনাকালীন সময়ে বা যে কোনো সময়ে সে যদি স্বাভাবিক লোক হিসাবে পরিগণিত না হয়, সেক্ষেত্রে আদালত উক্ত অংশীদারি কারবারে বিলোপ সাধন ঘটাতে পারে। নাম্বার 2, কর্তব্য পালনে চিরতরে অসমর্থ হলে আদালত উক্ত অংশীদারি কারবারে বিলোপ সাধন ঘটাতে পারে। অর্থাৎ ধরা যাক এক্স নামক একজন ব্যক্তি অংশীদারি কারবারের পরিচালনা পরিষদের সদস্য, হঠাৎ অর্থাৎ প্যারালাইসিস অথবা বিভিন্ন কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটল, তার দ্বারা উক্ত কারবার পরিচালনা একেবারেই অসম্ভব। এক্ষেত্রে আদালত উক্ত অংশীদারি কারবারকে বিলোপ সাধনের নির্দেশ দিতে পারে। অথবা অংশীদারি কারবারের কোনো অংশীদার অংশীদারি প্রতিষ্ঠান পরিচালনাকালীন সময়ে তিনি অপরাধী বলে সাব্যস্ত হলে আদালত উক্ত অংশীদারি কারবার বিলোপ সাধনের নির্দেশ দিতে পারে। যেমন কয়েকজন অ্যাডভোকেট মিলে তারা একটি অ্যাটর্নি ফার্ম গঠন করলেন। তারা সবাই একদিন ট্রেন ভ্রমণে বের হলেন। একজন অ্যাডভোকেট ছাড়া সকল অ্যাডভোকেট যথাযথ টিকিট বুকিং করে টিকিট ক্রয় করে ট্রেনে উঠলেন, কিন্তু একজন অ্যাডভোকেট তিনি টিকিট ক্রয় না করেই তিনি ট্রেনে উঠলেন। টিটি এসে চেক আপ করলো, সে দেখলো সে অবৈধভাবে ট্রেন ভ্রমণ করছেন। এই যে তার মধ্যে যে অবৈধ কর্মকাণ্ড, এই অবৈধ কর্মকাণ্ডর পরিপ্রেক্ষিতে যদি আদালতে কোনোভাবে এই তথ্য পেশ করা হয়, তাহলে এই আদালত উক্ত অংশীদারি ব্যবসা বিলোপ সাধনের নির্দেশ দিতে পারে। এটা একটা অপরাধ, অর্থাৎ এই অপরাধের কারণে অংশীদারি ব্যবসার বিলোপ সাধন করতে পারে। এছাড়াও আরও যে বিষয়গুলো একটু মনে রাখার চেষ্টা করো, গল্পের মতো মনে রাখো, পড়া আসলে মুখস্থ বিদ্যা না, এগুলো টেকনিক এবং গল্পের মতো মনে রাখতে হয়। যেহেতু আমাদের সৃজনশীল অ্যান্সার দিতে হয়, তাই অর্থাৎ গদ বান্ধা মুখস্থ করে লেখার কিছু নেই। সেক্ষেত্রে আরও যে ঘটনা, সেটা হলো কোনো অংশীদার ইচ্ছাকৃত চুক্তি ভঙ্গ করে ব্যবসা পরিচালনায় অসম্ভব করে তুললে, অর্থাৎ একজন অংশীদার যদি ইচ্ছাকৃত তাদের মধ্যে যে সম্পর্ক সেইটা যদি তিনি ভঙ্গ করে ব্যবসাকে পরিচালনার জন্য অসমর্থ
বা অসম্ভব করে গড়ে তোলে, সেক্ষেত্রেও আদালত উক্ত অংশীদারি ব্যবসা বিলোপ সাধনের নির্দেশ দিতে পারে। এরপর আরও আমরা জানি যে কোনো অংশীদার অন্য অংশীদারদের অনুমতি ছাড়া ব্যবসায়ের স্বার্থ বিক্রি করলে, কোনো অংশীদার যদি ব্যবসা পরিচালনাকালীন সময় অন্যান্য অংশীদারদের সম্মতি ছাড়া তার যে অংশীদারিত্ব, এই অংশীদারিত্বটা অন্য একজনের নিকট বিক্রি করে দিল, এই মর্মে আদালত উক্ত অংশীদারি ব্যবসা বিলোপ সাধনের নির্দেশ দিতে পারে। এছাড়া কোনো ব্যবসায় সব সময় যদি লোকসানের মুখ দেখে, অর্থাৎ সব সময় মানে প্রতি বছর প্রতি অর্থ বছরে প্রতিষ্ঠান যদি লাভের মুখ না দেখে, অর্থাৎ প্রফিট না হয়, সদস্যরা যদি প্রতি বছরেই লোকসানের মুখ দেখে, তাহলেও আদালত উক্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের জন্য নির্দেশ প্রদান করতে পারে বা বিলোপ সাধনের জন্য নির্দেশ প্রদান করতে পারে। এছাড়াও অন্য কোনো কারণে যদি আদালত ব্যবসায় বিলোপ সাধনের ন্যায়সঙ্গত কারণ মনে করে, অন্য যে কোনো কারণ, তাহলেও অংশীদারি ব্যবসার বিলোপ সাধনের নির্দেশ দিতে পারে। আমরা জানি অংশীদারি ব্যবসা যদি নিবন্ধন করা হয়, তাহলে অংশীদারি ব্যবসা নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই নিবন্ধনের সময় কি উদ্দেশ্যে অংশীদারি ব্যবসা পরিচালিত হবে সেই উদ্দেশ্য নিবন্ধন বইতে উল্লেখ করতে হয়। যে উদ্দেশ্যে অংশীদারি ব্যবসা পরিচালিত হবার কথা ছিল বা পরিচালিত হচ্ছে, তাদের সেই সীমাবদ্ধতা বাইরে বা তাদের যে সীমা লঙ্ঘন করে যদি অন্য কোনো ব্যবসা পরিচালনা করে এবং আদালত যদি এই মর্মে অবগত হয় তাদের যে উদ্দেশ্যে ব্যবসা পরিচালনা করার কথা, এই উদ্দেশ্যের বাইরে অন্য উদ্দেশ্যে ব্যবসা পরিচালিত হচ্ছে, তাহলেও আদালত উক্ত অংশীদারি ব্যবসায়ের বিলোপের নির্দেশ দিতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আজকে আমরা অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধনের পাঁচটি পদ্ধতি আমরা দেখতে পেলাম। একটু মনে রাখো বা মনে করার চেষ্টা করো, আবার আমরা একটু রিভিশনে যাচ্ছি। সেটা আমরা দেখতে পাচ্ছি যে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন পদ্ধতি, অবশ্যই আমি বলেছিলাম যে এই অধ্যায়ের প্রশ্নগুলোর মধ্যে অনেকগুলো ধারা আছে, সেই ধারাগুলো যথাযথ তোমাদের মনে রাখতে হবে, পড়তে হবে। আমরা দেখলাম যে সকল অংশীদারদের সম্মতিক্রমে বিলোপ সাধন, অর্থাৎ যে সকল অংশীদার, আবারও তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য বলতেছি, যে সকল অংশীদার অংশীদারি কারবারের চুক্তির ভিত্তিতে গঠনকালীন সময়ে সদস্য হয়েছিল, সেই সকল অংশীদার সকল সদস্যদের সম্মতিক্রমে উক্ত অংশীদারি কারবারের বিলোপ সাধন ঘটতে পারে। এটা 1932 সালের অংশীদারি আইনের 40 ধারা অনুযায়ী। এরপরে নাম্বার 2তে আমরা দেখতে পাই বাধ্যতামূলক বিলোপ সাধন 1932 সালে অংশীদারি আইনের 41 ধারা অনুযায়ী, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কিছু ঘটনা বা কিছু কাজ সংগঠিত হলে অংশীদারি ব্যবসার বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে। অবশ্যই এটা চুক্তিপত্রে উল্লেখ থাকে, যেমন এটা চুক্তিপত্রে অনেক সময় উল্লেখ থাকাও লাগে না। দেখা গেছে একটা অংশীদারি কারবারে 15 জন সদস্য, একজন ব্যতিরিকে অন্য 14 জন দেউলিয়া হয়ে গেল, তাহলে সেই অংশীদারি কারবার পরিচালনা করা একেবারেই অসম্ভব। অর্থাৎ সেই ক্ষেত্রে অংশীদারি কারবারে দেউলিয়া করতে পারে। স্বাভাবিকভাবে তোমরা মানে যে মেইন কথাগুলো, যে কথাগুলো মনে রাখলে তোমরা কোশ্চেনের অ্যান্সার করতে পারবা বা সৃজনশীল তোমরা লিখতে পারবা। বাধ্যতামূলক বিলোপ সাধন, একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হলে, আবারও বলি, একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হলে, এমন কোনো ঘটনা ঘটলে যে অংশীদারদের মধ্যে সম্পর্ক অবৈধ বলে গণ্য হলে, তোমরা খালি এটুকু মনে রাখো যে অংশীদারদের মধ্যে যে সদ্বিশ্বাসের বা পরম বিশ্বাসের সম্পর্ক, সেই সম্পর্ক অবৈধ বলে গণ্য হলে বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে। এরপরে কয়েকটি বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন 1932 সালের অংশীদারি আইনের 42 ধারা অনুযায়ী কি কি ঘটনা ঘটলে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য অংশীদারি প্রতিষ্ঠান স্থাপিত হলে, অর্থাৎ সেই সময় অতিক্রান্ত হওয়ার সাথে সাথে
অংশীদারি ব্যবসার বিলোপ ঘটলে এক বা একাধিক কার্য সম্পাদনের জন্য প্রতিষ্ঠিত হলে এবং সেই এক বা একাধিক কার্য বাস্তবায়নের সাথে সাথে অংশীদারি কারবারে বিলোপ সাধন করতে পারে, অথবা অংশীদারির চুক্তিপত্রে যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে যে কোনো একজন অংশীদারের মৃত্যু ঘটলে অংশীদারি কারবারে বিলোপ সাধন করতে পারে। কোনো একজন অংশীদার দেউলিয়া হলে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন ঘটতে পারে। এরপর আমরা দেখলাম বিজ্ঞপ্তি দ্বারা বিলোপ সাধন, অর্থাৎ 1932 সালে অংশীদারি আইনের 43 ধারা অনুযায়ী এটা ঐচ্ছিক অংশীদারি কারবারের ক্ষেত্রে হয়ে থাকে। অর্থাৎ আবারও তোমাদের আইনটা বলে দিই, 1932 সালে অংশীদারি আইনের 7ম ধারা অনুযায়ী যে অংশীদার প্রতিষ্ঠাকালীন সময়ে কোনো মেয়াদ বা সময় উল্লেখ থাকে না, কোনো কাজ অতিক্রান্ত হওয়ার পরও চলতে থাকে, অবিরাম চলতে থাকে, তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলে। সেই ঐচ্ছিক অংশীদারি ব্যবসা যদি বিলোপ সাধন ঘটাতে হয় অবশ্যই সকল অংশীদারদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রদানের মাধ্যমে অংশীদারি ব্যবসায়ের বিলোপ সাধন ঘটে থাকে। এরপর আমরা দেখলাম আদালতের নির্দেশে বিলোপ সাধন, অর্থাৎ আদালতের নির্দেশও বিলোপ সাধন ঘটতে পারে। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় হতে পারে। মস্তিষ্ক বিকৃতি ঘটলে, হতে পারে কর্তব্য পালনের চিরতরে কোনো ব্যক্তি অসমর্থ হলে, কোনো অংশীদার অপরাধী বলে সাব্যস্ত হলে, কোনো অংশীদার ইচ্ছাকৃত চুক্তি ভঙ্গ করে ব্যবসা পরিচালনা অসম্ভব করে গড়ে তুললে, কোনো অংশীদার অন্য অংশীদারদের অনুমতি ছাড়া নিজের অংশীদারিত্ব বিক্রি করে দিলে, কোনো ব্যবসা সবসময় লোকসানের মুখ দেখলে, অথবা অন্য কোনো কারণে আদালত অংশীদারি ব্যবসায়ের বিলোপ ঘটাতে পারে। সুতরাং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন লাইভ ক্লাসে তোমরা যারা যুক্ত হয়েছিলে তোমাদের আবারও স্বাগতম জানাই এবং অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই পরবর্তী ক্লাসের সাথে যুক্ত থাকার জন্য। এবং আজকের ক্লাস এ পর্যন্তই। কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা আমার ব্যক্তিগত লাইভে অথবা ব্যক্তিগত ফেসবুক বা মেসেঞ্জারে তোমরা যোগাযোগ করবে এবং সব সময় যে কোনো স্যারের কাছ থেকে তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের লাইভ ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।